আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রুবাই সাইনুল আরফি। আজকে আমার দাদু ভাইয়ার জীবন সম্পর্কে আমি জানবো। দাদু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কয় প্রজন্মের কথা মনে আছে? জি, আমার প্রজন্মের কাহিনী আপনি কি জানতে চান আমার কাছে? হ্যাঁ, অবশ্যই। জানতে চাইলে তাহলে আমার প্রথম থেকে কিছু কিছু মনে আছে আর কিছু নাই এই রকমেরই। আমার বড় আব্বু হইতে দাদা পর্যন্ত, আমার বাবা পর্যন্ত মনে আছে। কিছু বড় আব্বুরটা কিছু আছে কিছু নাই আর কি। বড় আব্বুরটা কিছু আছে কিছু নাই, দাদারটা এবং আমার বাবারটা, এটা আমার পুরো স্মরণ আছে আর কি। আমাদের গোষ্ঠীর নাম ছিল মোহাম্মদ আলী খানের গোষ্ঠী, মানে পুরাতনটা। ওখান থেকে এসে আমার দাদা ছিল তালুকদার, আলমিয়া তালুকদার। খতিয়ানে কাগজপত্র সব জায়গায় আছে আলমিয়া তালুকদার। দাদার বোন ছিল 7টা, বোন 7টা ছিল। 5 নম্বর বোনের জামাইটা একটু খুব সালাক টাইপের ছিল। ও করছে কি, তখন ওই সম্বন্ধে যে কট বাতা ছিল আর ফরাজামির সম্পত্তি ছিল, অর্থাৎ ফরজা প্রত্তন খাজানা তুলি সরকারকে জমা দিতে হইত। তখন ওই বোনের জামাই বলতেছে যে কোনো কর দিবি না, কোনো খাজনা দিবি না, জাঙ্গা যখন নিলাম হয়ে যাবে তখন প্রিয়ের দামি দনজন ভাগ করি নিলাম করি খোঁজ করে নিয়ে আসবে দনজনের নামে, বোন ওর উচ্চ থেকে চলে যাবে। একথা বলে আমার দাদা ওই কথা শুনি তখন আর কর দেয় নাই। না দিতে না দিতে পুরো মাল কী হয়ে গেল, অন্তত নিলাম উঠে চলে গেল। তখন যেটা 6 নম্বর বোন বলছরি বড়দার বাড়ি, তৈরি ওই ওই বোনের জামাইয়ে বললো কি কিছু অংশ জায়গা নিলাম করে নিয়ে আসলো, আর বাদ বাকি জায়গা এলাকার যে চিনতে পারছে আর কি। এমনকি আমাদের বিটি পর্যন্ত বাড়ি বিটি খাওয়া থাকার বিটি পর্যন্ত সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তখন আমার দাদা একটা কী হয়ে গেল, একদম পাগল হয়ে গেল। পাগল কি, কাগজ সগর ফেলি উলঙ্গ হয়ে গেল। তখন আমার আব্বা তারা যখন একটু বড় উঠলো, ওই যে বুলচুরি যারা নাকি নিলাম ডাকছিল ওরা ডেকে আমার আব্বাকে, আমার চাচা যারা 3জনকে ডেকে ওই জিনিসগুলো আমার নাম ভাঙিয়ে দিল। দিয়ে তখন আমরা কী করলাম, ওই বিড়াটা কি খাইয়ে গেলাম। তখন বিড়াটা খাওয়ার পরে আমরা বিড়াতে বসত পারি করতেছি। তালুকদার নামটা কী হয়ে গেল, একদম বিলেন হয়ে গেল। তো এরপরে আব্বা তারা বড় হওয়ার পরে ওই যে বুদ্ধি দিয়েছিল বাড়ির পশ্চিম পাশে পুরো প্লটটা ও নিয়ে নিল। এমনকি আমাদেরকে বাড়ির থেকে পর্যন্ত কী করতে জানে, বাইরেতে জানে আব্বা তারা। রাত্রে বেলা আসতে হইলে কী করতো, লুকিয়ে লুকিয়ে অন্ধকার হইলেই আসতে হইতো। খুন্দি পানি দিলে আমি লোয়ার হেদারা এরে সকাল আসি দেখতেছে লোয়ার গোসা 2-3টা খাইতেই গেছে, তখন ওকে নিয়ে খুব গালাগালি হুড়াহুড়ি করতো। আচ্ছা, তাহলে আমাদের নামের পরে খান এবং তালুকদার নাই কেন? নাই যে যখন আমরা ফতে আমি গেছি তখন ওই কথাটা বলতাম আমাদের একটু লজ্জা লাগে আর কি। মানুষে হয়তো টেসা করবে কোন কান হয়েছে কোন তালুকদার হয়েছে, থাকার বিরাট জায়গা পর্যন্ত রাখা নাই তোমাদের পূর্বপুরুষেরা। সেজন্য আমরা আর ওদিকে কী করিনি, খেয়াল করিনি। আমরা শুনেছি আপনার পিতা ওহিদুর রহমানকে আপনি ছোটবেলায় হারিয়েছেন, এ সম্পর্কে যদি কিছু বলতেন। আমার জন্ম হয়েছিল 56 ইংরেজিতে। যখন আমার বাবা আমার দেশে মানে চলে গেল, হারাই ফেলেছি, তখন সমস্ত পোশাকগার আমার উপরে চলে আসলো। তখন আমি চিন্তা করলাম এখন আমি কী করতে পারি। তো অনেকজন আমার অনেক পরামর্শ দিয়েছি, কিন্তু আমি অনেক কারোর পরামর্শ চিন্তা করিনি, শুধু আল্লাহর দিকে চিন্তা করছি। ঠিক আছে, আমার বাবা চলে গেছে, ছোটো হাটো মা বোন বা এগুলো কোথায় যাবে। এখন আমি যতটুকু পারছি ওদেরকে নিয়ে আমি সংসারটা এতটুকু নিয়ে আসছি। আসার পরে ভাইদেরকে বিয়ে করাইলাম, বোনদেরকে বিয়ে দিলাম। তাহলে মাত্র সুন্নত বসাইছিল শুধু আমি একজন, আমার মেজো চাচা একজন, এই 2জন, আর বাদ বাকিগুলো আমি করেছি আর কি।
হঠাৎ এই কষ্টর মাঝখান দিয়ে যখন হঠাৎ লবণের দাম উঠে গেল, তখন আমার পকেটে টাকা ছিল না। ওই বললাম না তোমার, একটা গরু আমি ফালছিলাম, এই গরুটা 30 টাকা দিয়ে নিয়ে আমি 60 টাকা দিয়ে বিক্রি করলাম। ওই পুঁজিগুলো নিয়ে আমি ব্যবসা নামিয়ে গেলাম। তখন আসলাম এখানে আনোয়ারাতে আকবর আলেহার বাড়ির সমস্ত যে একজন মানুষ আছে, ওনার নাকি বিপুল পরিমাণে জায়গা আছে। সুরবিদ্দি দক্ষিণ পাড়ে আছে এক প্লট, প্রায় 400 হানি মতো হবে। আর খালাবিদ্দি ফুক করে আছে অনহর প্রায় 30-40 হানি মতো। আমি 20-30 হানি জায়গা চাষবাস করলাম। আপনার পিতার আদর শাসন কেমন ছিল? আদর বলতে, শাসন বলতে, আমাদেরকে শাসন করা লাগে নাই। আমরা সামনের দিকে হাঁটি যাতে চৌকুর দিকে তাকাইলে বুঝতাম আমার আব্বার মতলবটা গরম এখন, তখন আমরা ওইদিকে যাইতাম না। আদর বলতে কি বুঝাই, তখন বাজারে সাজারে যাইতো না। আমি যদি বাজারে যাইতাম তখন হাঁড়ি গেলে একটা বেতাকটা নিয়ে যাইতে, কোনো সময় বাইনারা ফুল আছে দোকানে লাগ পাইতো, কোনো সময় মা দাঁড়িয়ে লাগ পাইতো। আমার আম্মা যদি বলতো এসে আজকে হওয়ার আবারটা তুমি যে বাজার একটু বেশি তুমি নিয়ে আসো, হয়তো বাজার করতে পারে দেখে আমি পারবো না, এটাও জানা দেখে আমি জানি না। আমার বাবার আদর বলতে কেমন কি, আমরা ভাইবোন বেশি ছিলাম, খাওয়া দাওয়া করতে কিছু শর্ট পরে বলি বাদগুলো পরে খাইতো, ওই কষ্টের কারণে আর কি। আপনার ছেলে মেয়েদের প্রতি আপনার আদর শাসন কেমন ছিল এবং তাদের কিভাবে মানুষ করেছেন? কারো যেভাবে ডাক দিতাম সেভাবে শুনতো, ওদিকে যাই না বললো ওদিকে যাইতো না। যে ছেলের সাথে হাট বানা বলছি সেই ছেলের সাথে আর যায়নি। তাহলে ওরা যেটা নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ মেনে চলছে, যেভাবে বলছে সেভাবে করছে। আমরা সাথে এক ছেলে কেউ রাখিনি, এক মেয়ে কেউ রাখিনি, সবাইকে কীভাবে করলাম, ওরা এই কথাটা মানছে এবং ওইখানে মূল্যায়ন করছে বিদায় আমি ওইটা করতে পারছি। আমাদের প্রতি আপনার পরামর্শ কি, এ সম্পর্কে যদি কিছু বলতেন? আচ্ছা, আমাদের পরামর্শ হলো তোমাদের বাপের চাচার ফুফির সবগুলো বলছি, এটা যদি তোমরা অনুসরণ করে চলো, তাহলে আমি চাই কি আমার ছেলেদেরকে একটা চাইছি সম্মান, ওটা আমার আল্লাহ দিয়ে দিয়েছে ভাইছি। বাপ চাচারা যেভাবে চলছে সেভাবে চলবে, তার চাইতে আরেকটু কী করবা, তোমাদের কেউরে মাস্টার বানাইছি আর কেউ ম্যানেজার। আমার আশা আছে তোমাদেরকে একটা ডাক্তার বানানো। তো তুমি যদি আমার আশাটা পূরণ করো, তোমার অবশ্যই আমি আজ নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়িবার আমি দোয়া করবো যেমন এই কাজটা তোমরা করতে পারো। আমার কথা হইলে এখন কথা হলো আমার নাতি একটা এভাবে চলতেছে, এভাবে পড়তে আছে, এভাবে শিখতে আছে, ওইটা যদি দেখি তাহলে আমি মরণের পরেও আমার একটা কী থাকবে, আমার আত্মাটা শান্তি থাকবে।